ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2016তে WBPSC মেন্সের ইন্ডিয়ান পলিটির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করেছি। এখন আমরা 2017তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করব। প্রথম প্রশ্ন সেখানে বলা হয়েছে, ইন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ড সেকুলার ওয়াজ ইনকর্পোরেটেড বাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, 27th অ্যামেন্ডমেন্ট আর 42nd অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে সেকুলার যে ওয়ার্ড আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলে আছে সেটিকে কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়, ইনকর্পোরেট করা হয়? আমরা জানি আমাদের যে অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে প্রিএম্বলে কোনো সেকুলার ওয়ার্ড ছিল না, কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী সেই সময় খুব বৃহৎ পরিমাণে সংশোধনী করা হয় এবং সেই জন্য এই 42nd অ্যামেন্ডমেন্টকে আমরা কি জানি, মিনি কনস্টিটিউশন হিসেবে জানি, মিনি কনস্টিটিউশন। এখন এই যে মিনি কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট, সেখানে তিনটি ওয়ার্ডকে ইনক্লুড করা হয় আমাদের প্রিএম্বলে। সেগুলো কি? সেগুলো হলো সোশ্যালিস্ট, সেকেন্ডটি হলো সেকুলার, আর থার্ড নাম্বার হলো ইন্টিগ্রিটি। ওকে, তাহলে এখানে বলা হয়েছে সেকুলার ওয়ার্ডটি ইনকর্পোরেট করা হয় কোন অ্যামেন্ডমেন্টে, সেটি হলো 42nd অ্যামেন্ডমেন্ট। নেক্সট, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি হ্যাজ বিন কনস্টিটিউটেড বাই ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, যাকে ন্যাশনাল ক্যাপিটাল অফ টেরিটরি হিসেবে কনস্টিটিউট করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? আমরা যদি দেখি 69th অ্যামেন্ডমেন্ট, এই 69th অ্যামেন্ডমেন্ট 1991 পার্লামেন্টের মাধ্যমে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এটিকে কনস্টিটিউট করা হয়। তার সাথে একটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা এবং কাউন্সিল অফ মিনিস্টার্স আমরা তৈরি হতে দেখি। ওকে, তাহলে এটি কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 69th অ্যামেন্ডমেন্ট 1991, যেটি এফেক্টেড হয়, মানে এফেক্ট অন কত? 1992। নেক্সট, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন, দেখো আমরা জানি আমাদের যে 7th স্কেডিউল রয়েছে, সেই 7th স্কেডিউলে কি রয়েছে? সেখানে আছে সেন্ট্রাল লিস্ট, আর কি আছে? স্টেট লিস্ট, আর আছে কনকারেন্ট লিস্ট। এখন এই সেন্ট্রাল লিস্টের আন্ডারে যে আইটেমসগুলো রয়েছে বা স্টেট লিস্টের যে আইটেমসগুলো রয়েছে, প্রত্যেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট তারা নিজের আইটেম অনুযায়ী কাজ করে। কনকারেন্ট লিস্টে যেগুলো রয়েছে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বোথ কনকারেন্ট লিস্টের যে আইটেমসগুলো রয়েছে সেখানে কাজ করেন। এখন এই যে কনসেপ্ট আমরা কোন রিফর্মের মাধ্যমে আমরা দেখতে পাই? এখানে যে অপশনগুলো আছে, মিন্টো মরলে রিফর্মস 1909, মন্টেগ চেমসফোর্ড রিফর্মস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটি হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে স্ট্রাকচার, মেন স্ট্রাকচারের অলমোস্ট ম্যাক্সিমাম পার্ট এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এখান থেকে নিয়ে আসা হয়েছিল। ওকে, এখন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মধ্যে আমরা এই সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের কনসেপ্ট আমরা দেখতে পাই। সেই সময় সেন্ট্রাল লিস্টকে বলা হতো ফেডারেল লিস্ট। ওকে, ফেডারেল লিস্ট। স্টেট লিস্টকে বলা হতো প্রভিন্সিয়াল লিস্ট, আর কনকারেন্ট যে লিস্ট এটিকে আমরা কনকারেন্ট লিস্ট হিসেবে দেখতে পেয়েছি, কনকারেন্ট। ওকে, এখন এই আমাদের সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এগুলো ছাড়াও আরেকটি যেটি রয়েছে রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার এখন আমাদের পার্লামেন্টের উপরে বিন্যস্ত থাকে। কেন? কারণ আমাদের সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের যে আইটেমস, তার বাইরে যদি কোনো আইটেমস চলে আসে হঠাৎ করে, তাহলে সেটি পার্লামেন্ট একমাত্র আমাদের তার উপর লেজিসলেট করতে পারবে, রুলস বানাতে পারবে। কিন্তু 1935 এর যে অ্যাক্ট সেই অনুযায়ী সেটি কে করতেন? ভাইসরয় করতেন। ওকে, তাহলে এখন করে সেটি পার্লামেন্ট, বাট 1935 এর অ্যাক্ট অনুযায়ী কি করতেন? ভাইসরয়। ওকে, তাহলে এখানে যেটি বলা হয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে, সেটি হলো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট, in the event of changing the name of the states or for creation of new states, the constitution of India is required to be amended by parliament। দেখো, কোন একটি নতুন স্টেট তৈরি হওয়া বা একটি নতুন স্টেট তৈরি হলো অথবা একটি স্টেট তার পাশের স্টেট, এদের মধ্যে যদি কিছু জায়গার ল্যান্ডের যদি আদান প্রদান হয় অথবা
কোনো একটা স্টেটের নাম যদি চেঞ্জ করতে হয় তবে আমরা কিভাবে করতে পারবো? এখানে আছে সিম্পল মেজরিটি অ্যাজ রিকোয়ার্ড আন্ডার আর্টিকেল 107 and 108, মেজরিটি অফ টোটাল মেম্বার্স অফ বোথ হাউসেস আন্ডার আর্টিকেল 368, স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 368, আর এখানে লাস্টে যেটা আছে সিম্পল মেজরিটি আফটার অবটেন্ড ওপিনিয়ন অফ দ্য কনসার্ন স্টেট আন্ডার আর্টিকেল 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো আমরা জানি আমাদের যে আর্টিকেল 3, এই আর্টিকেল 3 অনুযায়ী নতুন স্টেট তৈরি অথবা দুটি স্টেটের মধ্যে যে বাউন্ডারি সেগুলো যদি আদান প্রদান হয় অথবা কোনো একটা স্টেটের নাম চেঞ্জ করতে হয় তবে আমাদের কি দরকার? পার্লামেন্টে সিম্পল মেজরিটি দরকার, আর তার সাথে যে স্টেট এফেক্টেড হচ্ছে মানে যে স্টেটে চেঞ্জগুলো হবে সেই স্টেটের আমাদের ওপিনিয়ন দরকার। কিন্তু এই স্টেটের যে ওপিনিয়ন এটি কিন্তু কম্পালসারি নয়, মানে এর ওপিনিয়ন নিতেও পারে পার্লামেন্ট, নাও নিতে পারে, মানে মেইনলি পার্লামেন্টের উপরে এটি নির্ভর করছে। তাহলে এখানে কিন্তু আমরা সিম্পল মেজরিটি ব্যাপারটি দেখতে পাই। ওকে, তাহলে আমাদের অপশনটি এখানে সঠিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং লেজিসলেশন ব্রট দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল? দেখো ইউনিটারি টু ফেডারেল এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা কোন অ্যাক্টের মাধ্যমে দেখতে পাই? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আগে বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কখন এসেছিল? সাইমন কমিশন 1927, তারপরে যে রাউন্ড টেবিল কনফারেন্স হয় এগুলোর সাবসিকুয়েন্টলি আমরা কি দেখতে পাই? রাউন্ড টেবিল কনফারেন্স এগুলোর পরে আমরা দেখতে পাই, আমরা কি দেখতে পাই? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে আমরা ইউনিটারি থেকে ফেডারেল যে সিস্টেম সেখানে রূপান্তরিত হতে দেখি ইন্ডিয়াকে। সেখানে কি তৈরি হয়? আমাদের বাইক্যামেরাল লেজিসলেশন সেন্ট্রাল গভর্নমেন্টে তৈরি হয়, যেখানে আমরা কাউন্সিল অফ দ্য স্টেটস মানে এখন যেটি রাজ্যসভা এবং হাউস অফ দ্য পিপল যেটি আমাদের লোকসভা, সেটি সেই সময় কাউন্সিল অফ দ্য স্টেটস অ্যান্ড হাউস অফ দ্য পিপল হিসেবে তৈরি হতে দেখি। ওকে, তাহলে এই যে ফেডারেল স্ট্রাকচার, এই ফেডারেল স্ট্রাকচার আমরা কোন অ্যাক্ট অনুযায়ী দেখতে পাই? সেটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, আর তার সঙ্গে আমরা আরো অনেক জিনিস দেখতে পাই যেগুলো আমরা আলাদা কোনো ক্লাসে প্রত্যেকটা যে অ্যাক্ট সেগুলো সম্বন্ধে পড়বো। যেমন 1935 অনুযায়ী আমাদের আরবিআই তৈরি হয়েছিল। ওকে, এখন এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী ইউনিটারি থেকে ফেডারেল যে সিস্টেম সেখানে রূপান্তরিত হয়। নেক্সট, ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট বরোড ফ্রম? দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট নানান যে কান্ট্রি সেখান থেকে বড় করা হয়েছিল। এখন যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা কোনটি থেকে বড় করা হয়নি সেটাকে বাদ দেবো। এখানে যদি কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে অবশ্যই বড় করা হয়েছিল। যেমন একটি উদাহরণ কি দিতে পারি? ফান্ডামেন্টাল রাইটস, এটি নেওয়া হয়েছে ইউএসএ থেকে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছিল? সেটি হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার। ওকে, কানাডা থেকে কি নেওয়া হয়েছিল? ফেডারেল স্ট্রাকচার, অথবা আমরা বলতে পারি রেসিডুয়ারি পাওয়ার। মেইনলি যে ফেডারেল স্ট্রাকচার আমরা বলতে পারবো ফেডারেল। আর কনস্টিটিউশন অফ চায়না থেকে আমাদের কোনো রকম বড় করা হয়নি বা ধার নেওয়া হয়নি। By which amendment act unity of the nation was substituted by unity and integrity of the nation in the preamble of the constitution? দেখো প্রথমেই বললাম সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি কথাটি আমরা জানি 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ইনক্লুড করা হয়েছিল। আগে একবার বললাম একদম প্রথমের প্রশ্নে। দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ, দেখো চেয়ারম্যান আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 6 ডিসেম্বর 1947 যখন সেটি স্টার্ট হয়, প্রথম অধিবেশন কিন্তু হয় 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর সচিদানন্দ সিনহা তিনি ছিলেন ইন্টারিম প্রেসিডেন্ট, অথবা তিনি ছিলেন সিনহা তিনি ছিলেন ইন্টারিম প্রেসিডেন্ট অথবা টেম্পোরারি প্রেসিডেন্ট। তাহলে এখানে দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা কিন্তু সচিদানন্দ সিনহার নাম দেখতে পাচ্ছি না। তাহলে ইন্টারিম প্রেসিডেন্টের পর দুদিন পর 11 তারিখ পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিলেন? পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, এখানে চেয়ারম্যান বলা হয়েছে বাট আমরা চেয়ারম্যান প্রেসিডেন্ট অল্টারনেট করে বলি। তো এই সিনহার পর 11 তারিখ হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো? অপশন ডি বলবো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তিনি চেয়ারম্যান হয়েছিলেন। দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত? 11 ডিসেম্বর 1946। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট কমেন্টারি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন। দ্য কমেন্টারি মানে কি? কমেন্টারি মানে হচ্ছে অ্যানালাইজ করা,
ইভালুয়েট করা, পুরো যে কনস্টিটিউশন, তার যে ফান্ডামেন্টাল রাইট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি অথবা ইমার্জেন্সি প্রভিশনস, স্টেট পলিসি, ইউনিয়ন পলিসি, এই সমস্ত কিছু তাকে যখন ইভালুয়েট করা হয় তাকে আমরা বলি কমেন্টারি। অপশনগুলো যদি দেখি, প্রথম কে করেছিলেন? ডক্টর ডি বসু, জাস্টিস ভিভিয়ান বোস, ডক্টর বি.কে. মুখার্জি, ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা জানি ডি বোস অথবা দুর্গাদাস বসু তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, এখন তিনি ফর্মার, তার মানে আমরা বলতে পারি ফর্মার চিফ জাস্টিস অফ কলকাতা। ওকে, তাহলে ক্যালকাটা হাইকোর্টের ফর্মার চিফ জাস্টিস ডক্টর ডি বসু, তিনি প্রথম এই কমেন্টারি করেছিলেন। ওকে, তাহলে অপশন এ সঠিক। দ্য কনস্টিটিউশন 96th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 অল্টার্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওড়িয়া। দেখো 96th অ্যামেন্ডমেন্ট 2011-এ ওড়িশার যে ল্যাঙ্গুয়েজ, ওড়িশার ল্যাঙ্গুয়েজ ওড়িয়া, এই ওড়িয়া আমাদের জানি আমাদের ল্যাঙ্গুয়েজ আছে 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে স্কেডিউল, 8 নম্বরের স্কেডিউলে রয়েছে। সেই ওড়িয়া থেকে কি করা হয়? ওড়িয়া থেকে ODIA করা হয়, মানে ওড়িয়া। যেমন আমাদের ওড়িশা এই স্টেটের সাথে আমাদের নাম ম্যাচ করে যাবে ওড়িয়া। ওকে, নেক্সট। Expression socialist in the preamble of the Constitution of India has been added by taking the views of, দেখো সোশ্যালিস্ট, এই সোশ্যালিস্ট যেই টার্ম আমরা জানি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এগুলো অ্যাড করা হয়েছে প্রিয়াম্বলে। এখানে যে সোশ্যালিস্ট, এইটি কোথা থেকে আমরা ভিউ নিয়ে আমরা এটিকে ইনকর্পোরেট করেছিলাম? 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো এখানে যে অপশনগুলো আছে আমরা যদি দেখি, মার্কস, লাস্কি, মার্কস, গান্ধী, রুশো, গান্ধী হেগেল। দেখো আমরা জানি যে কার্ল মার্কস তিনি ছিলেন একজন জার্মান ফিলোসফার, আর তার সাথে আমাদের গান্ধীজির যে সোশ্যালিজম, সেই দুটোকে আমরা এই প্রিয়াম্বলের সোশ্যালিস্ট 1976 অ্যাড করতে দেখি। এই কনসেপ্ট 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, নেক্সট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্কিং উইমেন অ্যাকাউন্টস টু ভায়োলেশন অফ দ্য রাইটস গ্যারান্টিড বাই। দেখো সেক্সুয়াল হ্যারাসমেন্ট যখন ওয়ার্কিং প্লেসে হয় সেখানে কোন কোন আর্টিকেল ভায়োলেট হয়? সেখানে 14, 15, 21 ভায়োলেট হয়। 14 আর্টিকেলে কি আছে? আর্টিকেল 14-এ আছে ইকুয়াল প্রোটেকশন আর ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ প্রত্যেক মানুষ, পুরুষ অথবা মহিলা, তারা ইকুয়াল প্রোটেকশন পাবে এবং ইকুয়ালিটি বিফোর ল, মানে লয়ের আগে তারা একদম ইকুয়াল থাকবে। এই জিনিসটা এখানে ভায়োলেট হয়। আর আমরা যদি দেখি ইকুয়াল প্রোটেকশন কোথা থেকে নেওয়া হয়েছে? ইকুয়াল প্রোটেকশন এটি বড় করা হয়েছে USA থেকে, ইকুয়ালিটি বিফোর ল UK থেকে নেওয়া হয়েছে। এখন আমরা যদি আর্টিকেল 15 দেখি, এই আর্টিকেল 15 কি আছে? এখানে আছে আমাদের যে ইন্ডিভিজুয়াল রাইট, যেখানে লিবার্টি আছে। ওকে, যেখানে আমরা যেখানে আমরা আর্টিকেল 15-এ কি আছে? আর্টিকেল 15-এ আছে রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, এই অনুযায়ী কোনো রকম ডিসক্রিমিনেশন যাতে না হয়। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? নো ডিসক্রিমিনেশন। এখন নো ডিসক্রিমিনেশন, তার মানে ওয়ার্কিং প্লেসে পুরুষ এবং মহিলা কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। সিমিলারলি আমরা আর্টিকেল 21-এ কি দেখি? আর্টিকেল 21-এ দেখি লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড লিবার্টি, এগুলোকে রক্ষা করার লিবার্টি। তাহলে আমরা মেইনলি 14, 15, 21 এই যে আর্টিকেল, এগুলোকে ভায়োলেট হতে দেখি। এখন আমরা জানি যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর একটি খুব বিখ্যাত একটি সুপ্রিম কোর্ট জাজমেন্ট রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান। কত সালে? সেটি ছিল 1997। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে এই আর্টিকেলগুলো এখানে ভায়োলেট হয় এবং 14, 15, 21 এবং কি হয়? প্রত্যেকটা ওয়ার্কিং প্লেসে যিনি এমপ্লয়ার থাকবেন, যিনি কাজ দিচ্ছেন, তার সেখানে একটি দায়িত্ব থাকবে, যিনি ফিমেল ওয়ার্কার হবেন বা এমপ্লয়ি হবেন তাকে রক্ষা করা। ওকে, তাহলে এখানে আমরা কোন আর্টিকেলগুলোকে বলবো ভায়োলেট হচ্ছে? সেটি হচ্ছে 14, 15, 21। নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স? দেখো ইউনিফর্ম সিভিল কোড আমরা জানি আর্টিকেল 44-এ আছে, আর আর্টিকেল 44 কোথায় আছে? DPSP-তে আছে। এখন DPSP, এই ইউনিফর্ম সিভিল কোড মানে কি? মানে হচ্ছে আলাদা আলাদা রিলিজিয়নের যে কাস্টম, আলাদা আলাদা যে ল রয়েছে, সেই লগুলো যাতে না থেকে সবাই যাতে যেই একটি লয়ের মাধ্যমে, মানে ইন্ডিয়ান লয়ের মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মের মানুষদের যাতে সমস্ত কিছু মেনে চলে। যেমন এর মধ্যে কি পড়ে? ম্যারিয়েজ পড়ে, ডাইভোর্স পড়ে, অ্যাডপ্টেশন পড়ে,
আর তার সাথে ইনহেরিটেন্স পড়ে, মানে ল্যান্ডের যখন ইনহেরিটেন্স আসে, বাবা তার ছেলে, এক্ষেত্রে আমরা কিছু পার্সোনাল লগুলোকে অ্যাপ্লাই করতে দেখি। এই সমস্ত কিছু উঠে গিয়ে যদি একটি ল, যেটি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, এটি অ্যাপ্লাই করা যায়, সেটি হচ্ছে আর্টিকেল 44 আছে। সেটি কোথায় আছে? সেটি হচ্ছে ডিপিএসপি। ওকে, which one of the following rights according to Dr. B.R. Ambedkar is the heart and soul of the Indian Constitution? এইটি আমি অলরেডি অনেকবার বলেছি, তার একবার বলে দিচ্ছি। দেখো, আমরা জানি আমাদের যে আর্টিকেল 32, এই 32 কে কেন বলা হয়? এই 32 কে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ এখানে আছে 5টি রিটস: হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সাসিওরিটি, প্রোহিবিশন। সিমিলার রিটস আমরা দেখতে পাই কত থেকে? 2 to 6। এখন এই 32 অ্যাপ্লাই করতে পারে কে? সুপ্রিম কোর্ট। হাইকোর্ট অ্যাপ্লাই করতে পারে 2 to 6। এখন আমরা জানি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা ফান্ডামেন্টাল রাইটস যদি না পাই, তবে আমরা কোথায় যেতে পারবো? আমরা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যেতে পারবো। সুপ্রিম কোর্টে যদি যাই, সুপ্রিম কোর্ট ইউজ করবে আর্টিকেল 32, হাইকোর্ট ইউজ করবে 2 to 6। কিন্তু 2 to 6 কে আমরা হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলবো না। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে শুধুমাত্র হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিলেন। কেন? তার কারণ হচ্ছে আর্টিকেল 32 যেমন একটি রিট, এর মধ্যে আমরা রিট দেখতে পাই, এটি একটি রিমেডিস, কনস্টিটিউশনাল রিমেডিস, তার সাথে আর্টিকেল 32 নিজেই একটি ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 32 নিজেই একটি ফান্ডামেন্টাল রাইট। কেন? আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে। তাহলে আমরা কি বলতে পারবো? আর্টিকেল 32 নিজেই যেমন একটি ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে এখানে আবার ওষুধ আছে, রিমেডিস রয়েছে। ওকে, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটস? সেটি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। ক্লিয়ার? নেক্সট, আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কনফাইন্ড টু। আর্টিকেল 14 কি বলা হয়েছে? আর্টিকেল 14 একটু আগে বললাম, আর্টিকেল 14 বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশন আর ইকুয়ালিটি বিফোর ল, এই দুটো বলা হয়েছে। ইকুয়াল প্রোটেকশন কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইকুয়ালিটি বিফোর ল এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। এখন এই যে আর্টিকেল 14, এই আর্টিকেল 14 আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি? শুধুমাত্র এখানে যে অপশনগুলো যদি দেখি আমরা, দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া অনলি, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য। টু এনি পার্সন, দেশি বিদেশি সমস্ত মানুষদের উপর আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে দেশি বিদেশি যে কোনো মানুষ, তারা ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটি তারা পাবে, মানে তাদের সেটি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেটি বলা হয়েছে। টু সিটিজেন্স অফ দ্য কমনওয়েলথ কান্ট্রিজ, কমনওয়েলথ যে কান্ট্রিজগুলো রয়েছে তারা শুধু পাবে। দেখো, আমরা যদি দেখি আর্টিকেল 14 এটি দেশি বিদেশি মানে ফরেনার্স প্লাস ইন্ডিয়ান প্রত্যেকে এই ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল ইন্ডিয়াতে পাবে। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনসার্টেড। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল? ল্যান্ড রিফর্ম করা হয়েছিল, এবং এই ল্যান্ড রিফর্মে আমরা কি দেখতে পাই? ল্যান্ড রিফর্মে আমরা আর্টিকেল 31A, 31B আর 9 শিডিউল এটিকে অ্যাড করতে দেখি, এবং আমরা জমিনদারি যেই সিস্টেম, এই জমিনদারি সিস্টেম অ্যাবলিশ হতে দেখি। ওকে, এবং আমরা জানি এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট কোথায় হয়েছিল? কত সালে? 1951। আগের ক্লাসে এটি একটু ভালো করে আরো ডিটেলসে বলেছিলাম। ওকে, নেক্সট, which one of the following rates literally means under what authority? Under what authority মানে হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিচের কোন অথরিটিকে বলে আপনি কোন অথরিটিতে এই কাজটি করছেন বা এই পোস্টটিকে হোল্ড করে আছেন। ওকে, তাহলে এই যে কথাটি, এটিকে আমরা ল্যাটিন ওয়ার্ড দিয়ে আমরা এটিকে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে কুয়ারান্তো। এই কুয়ারান্তো কি? এটি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন। জার্মানি কি? জার্মানি হচ্ছে আন্ডার হোয়াট অথরিটি, বা আপনি কোন অথরিটিতে কাজটি করছেন। লিগ্যাল বেসিস, মানে লিগ্যাল বেসিস এখানে জানতে চাওয়া হয়, লিগ্যাল বেসিস। ওকে, দ্য কনসেপ্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ইজ বরোড ফ্রম। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কোথায় আছে? পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কি নন জাস্টিসিয়েবল, অর্থাৎ নন জাস্টিসিবল মানে কি? মানে হলো আমরা যদি এই 36 থেকে 51 এর মধ্যে আর্টিকেলগুলো ইন্ডিয়ান যারা তারা যদি না পাই, তবে আমরা কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবো না এবং বলতে পারবো না যে আমাদেরকে দেওয়া হয়নি। কেন? কারণ এটি নন জাস্টিসিবল। এটি শুধুমাত্র কোনো একটি স্টেট তার যে রিসোর্স রয়েছে, তার ক্ষমতা রয়েছে, সেই অনুযায়ী সেগুলো অ্যাপ্লাই করে। ক্লিয়ার? এখানে দ্য কনসেপ্ট অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ইজ বরোড ফ্রম। তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এটা বড় করা হয়েছে কোথা থেকে? এটি মেইনলি বড় করা হয়েছিল আয়ারল্যান্ড থেকে অথবা আইরিশ যে কনস্টিটিউশন সেখান থেকে। ওকে, নেক্সট, দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ। দেখো, ফান্ডামেন্টাল রাইটস কি? রেট্রোস্পেক্টিভ এফেক্ট, আর এখানে কি হ্যাভ নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আন্ডার আর্টিকেল
13(1) দেখো রেট্রোস্পেক্টিভ মানে পশ্চাৎগামী একটি এফেক্ট। এখানে আমরা যদি দেখি আবার কি হ্যাভ অনলি ফিউচার এফেক্ট, দেখো the fundamental rights have no retrospective effect under Article 31 and 13(3)(b). এখন এই রেট্রোস্পেক্টিভ এফেক্ট 31 and 33(b) মানে কি, মানে হলো আমাদের কোন একটি ল, সেই ল যখন তৈরি হয় সেই লটি যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্স হয় অথবা সেটা যদি ফিট না হয় তবে আমাদের এই লটি ইনভ্যালিড হয়ে যায়। ওকে, তাহলে সেই লটি কি, সেই লটি ভয়েড হয়ে যাবে, ভয়েড। এখন তাহলে এটিকে আমরা কি বলবো, হ্যাভ নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আন্ডার আর্টিকেল 13(1) and 13(3)(b). ওকে, নেক্সট, আন্ডার আর্টিকেল 16 the words any employment or office applies। দেখো আর্টিকেল 16 কি বলা হয়েছে, আর্টিকেল 16 বলা হয়েছে সেম ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি দিতে হবে যে ওয়ার্কিং প্লেসে, কিন্তু সেটি হতে হবে পাবলিক মানে সরকারি, সেটি হতে হবে পাবলিক, প্রাইভেট হলে হবে না। তার মানে ইকুয়ালিটি আমরা কোথায় দেখতে পাবো, সরকারি জায়গায় দেখতে পাবো, প্রাইভেটে তাদের নিজস্ব রুলস অনুযায়ী সেখানে কাজ হতেই পারে। তাহলে এখানে আমরা কি বলবো, আন্ডার আর্টিকেল 16 the words any employment or office applies to private employees, একদম না, only to public employment, তার মানে আমাদের বি হবে সঠিক উত্তর। নেক্সট, রাইট টু ওয়ার্ক ইন ইন্ডিয়া ইজ, দেখো রাইট টু ওয়ার্ক এটি কি, রাইট টু ওয়ার্ক এটি আমরা দেখতে পাই আমাদের যে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এর মধ্যে। আর রাইট টু ওয়ার্ক এর একটি প্রাইম এক্সাম্পল আমরা কি দেখতে পাই, সেটি হচ্ছে মনরেগা, বা এটিকে আমরা বলি MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এখানে আমরা 100 দিনের কাজ দেখতে পাই। এখন এই রাইট টু ওয়ার্ক কি, রাইট টু ওয়ার্ক হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, আর ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কি, নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এই যে কাজ, এই কাজটি যদি আমাদেরকে না দেওয়া হয় আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদেরকে 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না। ক্লিয়ার? সরকারের সামর্থ্য অনুযায়ী যতটা কাজ থাকবে সেই অনুযায়ী যতটা অ্যালোকেশন হবে তার মধ্যে যদি সম্ভব হয় তবে হবে। তাহলে রাইট টু ওয়ার্ক ইন ইন্ডিয়া ইজ ইন ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি অ্যান্ড এটা কি, এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল। নেক্সট, আর্টিকেল 25 গ্যারান্টিজ ফ্রিডম অফ রিলিজিয়ন ইজ সাবজেক্ট টু, দেখো আর্টিকেল 25 আমরা জানি আমাদের যে পার্ট 3, এই পার্ট 3 আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 পর্যন্ত আমাদের রিলিজিয়ন বেসড যেই ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে। এখন এটিকে আমরা কি ধরনের বলতে পারবো, ইজ সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যান্ড আদার ফান্ডামেন্টাল রাইটস। পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, আর কি পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড সেকুলারিজম। দেখো আর্টিকেল 25 গ্যারান্টিজ ফ্রিডম অফ রিলিজিয়ন ইজ সাবজেক্ট টু আর্টিকেল 25, এগুলো যখন ফ্রিডম দেওয়া হয় এগুলো কিন্তু কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে, মানে রিলিজিয়নের কোন রকম ফ্রিডম রয়েছে সেটি কিন্তু কিছু জিনিসের উপর বেস করে, সেটা কি, সেটি হচ্ছে পাবলিক অর্ডার, মানে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ সেটা থাকতে হবে, মোরালিটি, হেলথ, আদার ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটাকে এখানে ইনকর্পোরেট করতে হবে এবং তারপরে আমরা এই ফান্ডামেন্টাল রাইটটি সঠিকভাবে ইউজ করতে পারবো। সেটি কোথায় আছে, 25 থেকে 28, এখানে বলা হচ্ছে আর্টিকেল 25। ক্লিয়ার? Which one of the following is the bulwark of personal freedom? দেখো বুলওয়ার্ক মানে কি, বুলওয়ার্ক মানে হচ্ছে কোনো একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে এখানে ওয়ালের মধ্যে যখন সৈন্যরা এখানে রক্ষা করে নিজেদেরকে, সেই জিনিসটাকে আমরা বলি বুলওয়ার্ক। এখন এখানে which one of the following is bulwark of personal freedom? দেখো অপশনগুলো যদি আমরা দেখতে পাবো রিট অফ ম্যান্ডামাস, রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ সাসিউরারি অ্যান্ড রিট অফ এভোকেশন। প্রথমত রিট অফ এভোকেশন নেই আমাদের এখানে, যে হেভিয়াস কর্পাস আছে, হেভিয়াস কর্পাস কি, হেভিয়াস কর্পাস হচ্ছে টু হ্যাভ দ্য বডি, মানে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে ইললিগাল ভাবে ডিটেনশন করা আছে। এখন সেই ব্যক্তিকে ইললিগাল ভাবে যখন ডিটেনশন করা আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেই ব্যক্তিকে কেন ডিটেনশন করা হচ্ছে তার লিগ্যালিটি চেক করে। ওকে, এখন এই লিগ্যালিটি চেকের মাধ্যমে দেখা হয় যে সেই ব্যক্তিটিকে যে বন্দি করে রাখা হয়েছে সেটি লিগ্যাল না তাহলে আমরা বলতে পারবো কি, রিট অফ হেভিয়াস কর্পাস ইজ বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম। ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, আর ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কি আগে একবার বললাম, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে আছে ডাইরেক্টিভস ইন দ্য নেচার অফ আইডিয়ালস অফ দ্য স্টেট, এটিকে আমরা বলবো না যে আইডিয়াল অফ দ্য স্টেট, স্টেটের যে আইডিয়াল, স্টেটের যে ভ্যালু সেই অনুযায়ী এগুলো হচ্ছে ডাইরেক্টিভস, একদমই না। ডাইরেক্টিভস অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড লেজিসলেটিং দ্য পলিসিস অফ দ্য স্টেট, দেখো
অপশন যেটা 2 আর 3 নাম্বার আছে জাস্টিসিয়েবল রাইটস অফ সিটিজেন্স। প্রথমত এটি তো জাস্টিসিয়েবল না, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমরা কি বলতে পারবো না যে আমাদের ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির আর্টিকেলগুলো দেওয়া হচ্ছে না। এখানে যেটি আছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি আর ডাইরেক্টিভস অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড লেজিসলেটিং দ্য পলিসি অফ দ্য স্টেট। কোন একটা স্টেটের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আর লেজিসলেশন সেইগুলোতে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে দেখি কেন? কারণ ওয়েলফেয়ার স্টেট তৈরি করার এখানে কনসেপ্ট আমরা দেখতে পাই। আর এটি কি, এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো রেমেডিস পাবো না। In part 4A, the Constitution of India, every Indian citizen has how many fundamental duties? আমরা জানি আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো রয়েছে, কিন্তু সেগুলো অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছিল না। কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট, যেটিকে আমরা মিনি কনস্টিটিউশন বলি 1976, এই কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়। কিন্তু এখন আমাদের টোটাল যে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সেই সময় 10টি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল। 11 নম্বর লাস্টে অ্যাড করা হয় কত সালে? এই 10টি অ্যাড করা হয় 1976। 11 নম্বর অ্যাড করা হয় কত সালে? 2002। এই 2002 এর 86th অ্যামেন্ডমেন্ট। ওকে, এই 86th অ্যামেন্ডমেন্টে লাস্টের যে ফান্ডামেন্টাল রাইটস সেটিকে ইনক্লুড করা হয়। এখানে তাহলে কি বলা হচ্ছে, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস সেটি হতো, সেটি হচ্ছে 11। নেক্সট, দ্য টার্ম ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ইজ আ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি আমরা কোথায় দেখতে পাই? দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটি আমরা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির মধ্যে দেখতে পাই, আর্টিকেল 39D। এই আর্টিকেল 39D এর মধ্যে আমরা কি দেখতে পাই? যে প্রত্যেকটা মানুষ, তারা যারা কাজ করবে, তারা ইকুয়াল কাজের জন্য ইকুয়াল সেখানে টাকা পাবে, সেখানে তারা মূল্য পাবে, সেখানে তারা রিওয়ার্ড পাবে। তাহলে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি 39D, মেল ফিমেল প্রত্যেকের জন্য সেম। In Article 45, the state shall endeavor to provide early childhood care and education to children below the age group of, দেখো আর্টিকেল 45 এখানে বলা হয়েছে বিলো এজ গ্রুপ অফ, কোন এজ গ্রুপ পর্যন্ত আমরা আর্লি যে চাইল্ডহুড কেয়ার আর এডুকেশন সেটি আমরা পাবো। আর্টিকেল 45 এর ব্যাপারটা একটু ভালো করে বোঝো। আর্টিকেল 45 এটি যখন ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির মধ্যে 2002 এর আগে ছিল, 2002 এর আগে ছিল 86th অ্যামেন্ডমেন্ট। এই 86th অ্যামেন্ডমেন্টে এখানে কি ছিল? এখানে ইনক্লুড করা ছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনের কথা, কিন্তু সেটিকে ডিলিট করে দেওয়া হয়। আর 86th অ্যামেন্ডমেন্ট 2002 এ এই যে 45 এর আর্টিকেলের যে ডিপিএসপির কনসেপ্ট, সেটি ফান্ডামেন্টাল রাইটস 21A তে ইনকর্পোরেট করা হয়। আবার আমরা দেখতে পাই এই 45 যে অ্যামেন্ডমেন্ট, 45 যে আর্টিকেল, সেখানে 0 থেকে 6 বছর বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশনে তার সাথে চাইল্ডহুড কেয়ার অ্যাড করতে দেখি। আর এরই সাথে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস, যেটি আমরা দেখতে পাই কততে 51A কে, মানে একদম লাস্টের যে ফান্ডামেন্টাল ডিউটিস সেটি অ্যাড করতে দেখি। তাহলে 51A তে এই এডুকেশন সম্বন্ধে বাবা মাদের বলা হয় যে তাদের 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশন দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি দেখি? আমরা এই 86th অ্যামেন্ডমেন্টে অনেক কিছু দেখি। একটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সেখানে ইনকর্পোরেট করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস সেখানে ইনক্লুড করা হয়, আর 45 যে আর্টিকেল তার যে কনসেপ্ট সেটিকে চেঞ্জ করা হয় কিছুটা। 6 থেকে 14 বছরের বাচ্চার জায়গায় 0 থেকে 6 পর্যন্ত বাচ্চার আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনকে অ্যাড করা হয়। তাহলে এখানে অপশন কি হবে? এখানে অপশন হবে আপ টু 6 ইয়ার্স। নেক্সট, দ্য এক্সপ্রেশন প্রসিকিউশন আন্ডার আর্টিকেল 22 কন্টেমপ্লেটস, এখানে প্রসিকিউশন, এই প্রসিকিউশন মানে কি? দ্য এক্সপ্রেশন প্রসিকিউশন, দেখো অপশনগুলো যদি দেখি, দ্য প্রসিডিং শুড নট বি আন্ডার আ ল হুইচ ক্রিয়েটস অফেন্সেস। প্রথমত নট আন্ডার আ ল কথাটা একদম ভুল, কারণ আমাদের যে সমস্ত প্রসিকিউশন হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা কোর্টে, সেগুলো কি প্রত্যেকটা লয়ের আন্ডারে হবে। আ পারসন মাস্ট বি অ্যাকিউজড অফ অ্যান অফেন্সেস। আবার কি, গিল্ট is not a criterion for prosecution, আর কি prosecution is possible only after the final verdict from the court। দেখো আর্টিকেল 22, এই আর্টিকেল 22 অনুযায়ী আমরা জানি আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে একজন ব্যক্তিকে প্রসিকিউট করতে গেলে তাকে অ্যাকিউজ হতে হবে এবং তাকে কোনো একটি অফেন্সের অ্যাকিউজ হতে হবে, মানে সে কোনো একটি দোষ করেছে সেখানে তাকে প্রমাণ হতে হবে। ওকে, আর কি এটি পুরোপুরি হতে হবে, এটি পুরোপুরি কি করতে হবে? উইথ ল, মানে কোন রকম এর মধ্যে যাতে ডিসঅ্যাডভান্টেজ না হয় এবং সেই যে ব্যক্তি যাকে প্রসিকিউশন করা হচ্ছে তার পার্সোনাল রাইট অ্যান্ড লিবার্টি সেখানে একদম ইনট্যাক্ট থাকে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য এক্সপ্রেশন প্রসিকিউশন আন্ডার আর্টিকেল 22 কন্টেমপ্লেটস
a person must be accused of an offenses. Next, which of the following are prohibited without the consent of the President of India according to Article 18? এখানে যেটা বলা আছে, which of the following are prohibited without the consent of the President of India according to Article 18? Article 18 অনুযায়ী আমাদের শুধুমাত্র এখানে প্রেসিডেন্টের কনসেন্ট অনুযায়ী মানে প্রেসিডেন্টের সম্মতি ছাড়া কোনটি প্রহিবিটেড করা হয়েছে। আমাদের আর্টিকেল 18 কি আছে? আমাদের আর্টিকেল 18 আছে যে টাইটেলস, সেই টাইটেলস অ্যাবলিশ করা হয়েছে। এখন এখানে বলা হয়েছে কনফারমেন্ট of title accepting any title from any foreign state, accepting any gift or office of any kind from or under any foreign state, receiving title with money। দেখো আমরা জানি আর্টিকেল 18 এ বলা হয়েছে প্রেসিডেন্টের কোনো রকম পারমিশন বা সম্মতি ছাড়া আমরা যদি ফরেন স্টেট থেকে আমরা কোনো রকম টাইটেল নিতে পারবো না। তাহলে ফরেন স্টেট থেকে আমরা কোনো রকম বা ফরেন কান্ট্রি থেকে আমরা কোনো টাইটেল নিতে পারবো না। শুধুমাত্র একাডেমিক যেই টাইটেলগুলো যেমন ডক্টর সেগুলো আমরা নিতে পারবো। ওকে, তাহলে আমরা একাডেমিক পারপাসে আমরা শুধুমাত্র নিতে পারবো। নেক্সট, আর তার সাথে মিলিটারি পারপাসেও আমরা পেতে পারি। আচ্ছা, nothing in Article 13 shall apply to any amendment made in this article was inserted in Article 368। দেখো আর্টিকেল 368 এখানে আর্টিকেল 13 এর যে কিছু কনসেপ্ট, এই কনসেপ্টটি আর্টিকেল 368 এ এখানে অ্যাপ্লাই করা যাবে না। কোন অ্যামেন্ডমেন্টে এটিকে ঘোষণা করা হয়েছিল? সেটি ছিল 24th অ্যামেন্ডমেন্ট 1971 এ। কেন ছিল? কারণ আর্টিকেল 30 এই আর্টিকেল 13 এ যেই ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস এই আর্টিকেল 368 কে বাধা দিচ্ছিল যাতে আর্টিকেল 368 ফান্ডামেন্টাল রাইটসে কোনো রকম অ্যামেন্ডমেন্ট না করতে পারে। এবং সেই জন্য আমরা 24th অ্যামেন্ডমেন্ট 1971 এ এই 368 কে কিছুটা চেঞ্জ করতে দেখি, এবং যার পরে আমরা এটা দেখি যে ফান্ডামেন্টাল রাইটসকে বেশ অনেকটা পরিমাণে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে এবং ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যেতে পারে। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে 1976 কেশবানন্দ ভারতী কেস, সেই কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আসে যে বেসিক স্ট্রাকচারকে কিন্তু ঠিক রাখতে হবে। মানে এই নয় যে ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু চেঞ্জ করা হলো এবং পুরোপুরি তুলেই দেওয়া হলো, এরকম করা যাবে না। মানে বেসিক স্ট্রাকচার সেটাকে কিন্তু ইনট্যাক্ট রাখতে হবে। তাহলে এখানে কি nothing in Article 13 shall apply to any amendment made in this article was inserted in Article 368 by Constitution Act 24th Amendment। Fundamental duties under Article 15(1)(a) is confined to, আমরা জানি যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে 51(a), এই 51(a) এটি শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ান সিটিজেন্স তারাই পাই কোনো রকম, মানে তাদেরকে এগুলো মেনে চলতে হবে। বিদেশি বা ফরেনার্স তাদের কিন্তু কোনো রকম ফান্ডামেন্টাল ডিউটিস তাদের মেনে চলতে হবে না। ক্লিয়ার? ইফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ইজ ইনফ্রিঞ্জ, আমাদের যে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এটি যদি ইনফ্রিঞ্জ হয়, এটি যদি আমরা না পাই, তবে কিন্তু আমরা কোনো রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের থেকে কোনো রকম রিমেডিস বা ওষুধ পাবো না। তাহলে আমরা কি বলতে পারবো? এটি নন জাস্টিসিয়েবল। তাহলে কি দেয়ার ইজ নো রিমেডি বাই জুডিশিয়াল প্রসিডিংস। পার্লামেন্ট ক্যান লেজিসলেট ম্যাটার্স ইন দ্য স্টেট লিস্ট। দেখো আমাদের 7th শিডিউলে রয়েছে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কাজ করতে পারে। স্টেট লিস্ট তার যে আইটেম সেখানে স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে। কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বোথ কাজ করতে পারে, বোথ। এখন এখানে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভা আমাদের স্টেট লিস্টে যে আইটেমসগুলো রয়েছে সেখানে কিছু ল, কিছু রুলস সেগুলো তৈরি করতে পারে। কখন? এখানে যদি অপশনগুলো দেখি, when a party enjoys 2/3 মেজরিটি, এটা একদম না, 2/3 মেজরিটির কোনো ব্যাপার নেই। বাই কনসেন্ট অফ দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট কনসার্ন, যে স্টেটের এখানে এফেক্ট হচ্ছে সেই স্টেটের এখানে কনসার্ন লাগবে, একদমই না। কনসেন্ট লাগবে মানে এর সম্মতি লাগবে, একদমই না। আবার কি when রাজ্যসভা passes a resolution by 2/3 মেজরিটি, দেখো যখন রাজ্যসভা আমাদের 2/3 মেজরিটির মাধ্যমে রেজলিউশন পাস করে যে কোনো একটি স্টেটের স্টেট লিস্ট অথবা সমস্ত স্টেটের স্টেট লিস্টের কিছু আইটেমসকে চেঞ্জ করতে হবে, তখন একমাত্র আমরা এই স্টেট লিস্টকে চেঞ্জ করতে পারি পার্লামেন্টের মাধ্যমে। নেক্সট, আর নো কনফিডেন্স মোশন ইন দ্য লোকসভা ক্যান বি ইন্ট্রোডিউসড বাই দ্য সাপোর্ট অফ অ্যাট লিস্ট নো কনফিডেন্স মোশন। এই নো কনফিডেন্স মোশন আমরা জানি যে 10% অফ দ্য লোকসভা মেম্বার্স, মানে আমাদের এখন 550 যে টোটাল এমপি সিটস রয়েছে তার যদি 10% করি মানে কত হবে? অলমোস্ট 55। তাহলে আমরা বলতে পারবো মিনিমাম 50 জনের সাবস্ক্রাইব লাগবে। তার মানে মিনিমাম 50 জন মেম্বার্স তারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর মাধ্যমে আমরা যদি এই নো কনফিডেন্স মোশন মানে
মানে মেজরিটি পার্টি, তার মধ্যে প্রাইম মিনিস্টার টপে রয়েছে, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার্স তাদেরকে যদি নো কনফিডেন্স এখানে পাস করানো হয়, তবে কি হবে, পিএম তার সাথে কাউন্সিল অফ মিনিস্টার্সকে রিজাইন দিতে হবে। ওকে, এটি হচ্ছে নো কনফিডেন্স মোশন। তাহলে এখানে আমাদের কতজন মিনিমাম দরকার, সেটি হচ্ছে 10% অফ দ্য লোকসভা মেম্বার্স। ওকে, নেক্সট, সিটস টু লোকসভা আর নট রিজার্ভ ফর, দেখো এখানে যে লোকসভার যে সিটস, এগুলো আমরা জানি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস প্রত্যেকের জন্য এখানে রিজার্ভেশন থাকে, কিন্তু আমরা শিডিউল ট্রাইবস ইন অটোনমাস ডিস্ট্রিক্ট ইন আসাম তাদের জন্য আলাদাভাবে কোনো রকম লোকসভাতে সিটস রিজার্ভ দেখতে পায় না। 10th schedule of the Indian Constitution deals with, দেখো 10th schedule কি আছে, ডেফিকশন আছে, এবং আমরা জানি অ্যান্টি ডেফিকশন ল, এই অ্যান্টি ডেফিকশন ল এই 10th schedule আমরা দেখতে পাই। মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি তিনি এমপি হিসেবে কোনো পার্লামেন্টে গেলেন অথবা এমএলএ হিসেবে কোনো একটি বিধানসভাতে গেলেন এবং হঠাৎ করে পার্টি চেঞ্জ করে ফেললেন। এই যে হঠাৎ করে চেঞ্জ করা, এটাকে আমরা এই যাতে চেঞ্জ না করা হয় এই জন্য অ্যান্টি ডেফিকশন ল, এটি আমরা কোথায় দেখতে পাই, 10th schedule of the Indian Constitution, সেখানে আমরা দেখতে পাই। নেক্সট, who nominates the chairman of the Public Accounts Committee of the Indian Parliament, দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হন তাকে নমিনেট কি করেন, প্রথমত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হন, অপোজিশন পার্টির, মানে সাধারণত অপোজিশন পার্টির একজন এমপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নমিনেট করা হয়। বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। ওকে, আর এই চেয়ারম্যানকে কে নমিনেট করেন, স্পিকার অফ দ্য লোকসভা তিনি নমিনেট করেন। ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েত, আর দেখো ইলেকশন অফ দ্য গ্রাম পঞ্চায়েত এটিতে সাধারণ জনগণ তারা পার্টিসিপেট করে, তাহলে আমরা বলতে পারবো টু বি ডাইরেক্ট অন দ্য বেসিস অফ দ্য অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। দ্য স্টেট লিস্ট কন্টেন্টস, আমরা জানি 7th schedule কি আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এখন স্টেট লিস্টে কতগুলো আইটেমস রয়েছে, স্টেট লিস্টে আমরা জানি 100টা আইটেমস রয়েছে, যে সেন্ট্রাল লিস্ট সেখানে 100টা আইটেমস রয়েছে, স্টেট লিস্টে কতগুলো আইটেমস রয়েছে 61, কনকারেন্ট লিস্টে আছে 52। এখানে যে অপশনগুলো যদি দেখি, দ্য স্টেট লিস্ট কন্টেন্টস, স্টেট লিস্টে আছে 61, এখানে কোনো আমরা সি নাম্বার অপশন বলতে পারবো, যে স্টেট লিস্টে কতগুলো আইটেমস রয়েছে 61। দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস relevant for solving questions of relationship between the central law and the state law is found, দেখো সেন্ট্রাল ল স্টেট ল এর মধ্যে যদি কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়, যদি কোনো রকম সংঘাত সৃষ্টি হয়, তবে আমরা কোন প্রভিশনের মাধ্যমে এটিকে সলভ করা হয়। ওকে, তাহলে আমরা যদি দেখি আর্টিকেল 254, আর্টিকেল 300, আর্টিকেল 42 লিস্ট 3, আর আছে আর্টিকেল 156। দেখো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আর্টিকেল 254, এই 254 এর মাধ্যমে 254 এর মাধ্যমে যেই প্রবলেমগুলো হয় সেন্ট্রাল স্টেট ল এর মধ্যে সেগুলোকে সমাধান করা হয়। ওকে, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর মেড বাই এক্সারসাইজ অফ, দেখো কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট হয় সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমরা জানি আর্টিকেল 368 অনুযায়ী হয়। এখন এখানে বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেড বাই এক্সারসাইজ অফ, তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট এটি কিভাবে হচ্ছে, এটি হচ্ছে কনস্টিটিউশনের যে পাওয়ার, মানে কনস্টিটিউশন নিজেকে যে পাওয়ার দিয়েছে সেই অনুযায়ী। এটিকে আমরা কি বলবো, এটিকে আমরা বলতে পারবো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। ওকে, তাহলে পার্লামেন্টের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার তার মাধ্যমে কনস্টিটিউশনকে পাওয়ার দেওয়া হয়েছে 360 অনুযায়ী তাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে। ক্লিয়ার? ট্যাক্সেস নট টু বি ইম্পোজড সেভ বাই অথরিটি অফ ল অ্যাপিয়ার্স ইন, তার মানে ট্যাক্সেস নট টু বি ইম্পোজড সেভ বাই অথরিটি, অর্থাৎ আমাদের যে অথরিটি রয়েছে এখানে যে অপশনগুলো আছে আর্টিকেল 246, আর্টিকেল 265, 266 এন্ড আর্টিকেল 268। এখানে আর্টিকেল 265 অনুযায়ী আমরা কি বলতে পারি, কোনো রকম ট্যাক্স সেটিকে লেভি অথবা কালেক্টেড, মানে আরোপ করা যাবে না অথবা কালেক্ট করা যাবে না, এক্সেপ্ট, অথবা আমরা বলতে পারি এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল, তার মানে এক্সেপ্ট কোন রকম যে অথরিটি অফ ল ছাড়া, পার্লামেন্টের ল ছাড়া, মানে পার্লামেন্ট
পার্লামেন্টকে একমাত্র কোন রকম যে ট্যাক্সের রেগুলেশন সেগুলোকে পাস করতে হবে, তবেই একমাত্র সেগুলো আমাদের অ্যাক্ট হিসেবে আসবে। এখানে যেটা বলা হচ্ছে ট্যাক্স নট টু বি ইম্পোজড সেভড বাই অথরিটি অফ ল অ্যাপিয়ার্স ইন আর্টিকেল 265, তার মানে একমাত্র পার্লামেন্টের সেই ক্ষমতা রয়েছে সেই ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করার। ক্লিয়ার? হাউ মেনি অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন হ্যাভ বিন মেড টিল ডেট, এখানে কতগুলো আমাদের যে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট সেটি আমরা দেখতে পাই। এখন 2023 পর্যন্ত আমরা টোটাল 105 অ্যামেন্ডমেন্ট দেখতে পাই। এখন 105 নম্বর, এটি কত সালে এসেছিল? 2021 সালে। সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা ওবিসি অথবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের রিলেটেড কিছু অ্যামেন্ডমেন্ট দেখতে পাই। ওকে, পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটি, দেখো পার্ডন কে দিতে পারবেন? আমরা জানি প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্ট এবং গভর্নর তারা বোথ এই পার্ডন দিতে পারবেন। এখন প্রেসিডেন্ট প্যান ইন্ডিয়াতে এবং গভর্নর নিজের যে স্টেট সেই স্টেটে এই পার্ডনকে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখো, ডেথ সেন্টেন্স কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্ট তিনি রদ করতে পারেন, প্রেসিডেন্ট। কিন্তু আমরা গভর্নরের এইরকম এর কোনো ক্ষমতা দেখতে পাই না, গভর্নর এর কোনো ক্ষমতা দেখতে পায় না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটি, সেটি হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ দ্য স্টেট। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ওথ অর অ্যাফার্মেশন অ্যান্ড ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ওথ নেওয়া এবং ইমপিচমেন্টে যে আর্টিকেলগুলো রয়েছে সেটি আমরা কোন কোন আর্টিকেলে দেখতে পাই? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন দেখতে পাই আমরা 60 নম্বর আর্টিকেলে। আর ইমপিচমেন্ট কোথায় দেখতে পাই? ইমপিচমেন্ট দেখতে পাই আমরা 61 নম্বর আর্টিকেলে। তার মানে আমরা বলবো অপশন এ। Which of the following article of the Indian Constitution deals with the power of the governor to promulgate ordinances during recess of the legislature? দেখো গভর্নরের কোন রকম অর্ডিন্যান্স সেটিকে প্রমালগেট করা বা তিনি একটি অর্ডিন্যান্স তিনি সেটিকে পাস করছেন নিজে থেকে কখন করতে পারেন? যখন বিধানসভা সেশনে নেই, যখন বিধানসভা কাজ করছে না, সেই অবস্থায় গভর্নর আর্টিকেল 213 অ্যাপ্লাই করতে পারেন এবং তিনি একটি অর্ডিন্যান্সকে প্রমালগেট করতে পারেন। ওকে, কিন্তু একটি জিনিস এখানে মনে রেখো যে কোন রকম সেশন যদি না থাকে তবেই তিনি করতে পারেন। নেক্সট, দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলস আর ইনিশিয়েটেড ইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটি কোথায় ইনিশিয়েট করা যায়? এটি আমরা আইদার হাউস মানে কি লোকসভা অথবা রাজ্যসভা, যে কোনো জায়গায় এটিকে ইনিশিয়েট করা যায়। আর্টিকেল 368, এই 368 অনুযায়ী আমরা যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটি দেখতে পাই। দ্য সার্টিফিকেট টু আ মানি বিল ইজ সাইন্ড, একমাত্র আমাদের যে মানি বিল সেটিকে সার্টিফিকেট কে দেন? মানি বিলকে শুধুমাত্র সার্টিফিকেট দেন দ্য স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল। মানি বিলের সম্পর্কে রাজ্যসভার কোনো রকম পাওয়ার নেই। রাজ্যসভা রেকমেন্ড করতে পারে বাট কোনো রকম তার পাওয়ার নেই। শুধুমাত্র স্পিকার এখানে ডিসাইড করে যে কোনো একটি বিল সেটি মানি বিল না। The freedom of speech of a member of the parliament during the sojourn of session is almost absolute, subject to restriction of fundamental rights. Are ki is regulated by parliament itself, is similar to that of an advocate acting on behalf of his client. দেখো আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, যেখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে। ক্লিয়ার? এবং সেই ফ্রিডম অফ স্পিচ আমরা জানি পার্লামেন্টের যারা এমপি তারা পান। কিন্তু তার মানে এই নয় যে সেটি একদম অ্যাবসলিউট, মানে একদম যা খুশি সমস্ত কিছু সেখানে বলা যাবে অথবা অনেক গুপ্ত কথাও সেখানে আলোচনা করা যাবে যেটি আমাদের দেশের ক্ষতি হবে, এমন না। তার মানে কি আমরা বলতে পারি যে কিছুটা রেগুলেশন আছে, তার মানে ইজ রেগুলেটেড বাই পার্লামেন্ট ইটসেলফ। ক্লিয়ার? In the election of the president, each member of the electoral college has, দেখো ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট কারা কারা পার্টিসিপেট করে? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্স অফ রাজ্যসভা, লোকসভা, তেমনি আমাদের যে ইলেক্টেড মেম্বার্স অফ যে স্টেটগুলো থাকে, প্রত্যেকটা স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা, তার সাথে
দিল্লি আর পুদুচ্চেরির যারা ইলেক্টেড এমপি হন তারা পার্টিসিপেট করেন। এখানে যেটা বলা আছে, ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইচ মেম্বার অফ দ্য ইলেকটোরাল কলেজ হ্যাজ one vote with value attached to it and he can give as much preference as there are candidates। এখানে প্রত্যেকটা ইচ মেম্বার যিনি এখানে পার্টিসিপেট করছেন তাদের প্রত্যেকের একটি করে ভোট থাকে এবং প্রিফারেন্স হিসেবে যতগুলো খুশি সেখানে প্রেফারেন্স দেওয়া যায়। এই যে সিস্টেম, এই সিস্টেমকে কি বলা হয়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ ট্রান্সফারেবল ভোট। ওকে, তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম, এই সিস্টেমটি আমি আলাদা কোনো ক্লাসে একটু ভালো করে বুঝিয়ে দেবো। এখানে একটি ব্যাপার রয়েছে, এগুলো বুঝে গেলে তোমরা ইজিলি ধরতে পারবে। তাহলে এখানে কি আছে? আমরা বলতে পারি যে ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইচ মেম্বার অফ দ্য ইলেকটোরাল কলেজ ওয়ান ভোট উইথ ভ্যালু অ্যাটাচড টু ইট অ্যান্ড হি ক্যান গিভ অ্যাজ মেনি প্রিফারেন্সেস অ্যাজ দেয়ার আর ক্যান্ডিডেটস। ক্লিয়ার? The power of the President of India to issue an ordinance is, দেখো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট যখন গভর্নরের মতো সেম, যখন কোনো একটি পার্লামেন্ট সেটি যখন সেশনে থাকবে না, মানে লোকসভা মিললি, তখন আমরা প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট তার যে লেজিসলেটিভ পাওয়ার, সে পাওয়ার অ্যাপ্লাই করেন এবং তিনি একটি অর্ডিন্যান্স আনতে পারেন। ক্লিয়ার? দ্য টার্ম অফ দ্য অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, দেখো ভাইস প্রেসিডেন্টের যে টার্ম সেটি কত? সেটি হচ্ছে 5 years। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে 5 years ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস, 5 বছরের জন্য তিনি যখন অফিসে থাকেন, বসেন, সেই সময় থেকে 5 বছর। গিভ কারেক্ট রেসপন্স টু, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি কারেক্ট? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক রি-ইলেকশন অ্যাজ মেনি টাইমস আন্ডার দ্য লেটার অফ দ্য কনস্টিটিউশন বাট দেয়ার ইজ ওয়েল এস্টাবলিশড কনভেনশন দ্যাট হি শুড নট সিক রি-ইলেকশন ফর মোর দ্যান 2 years। দেখো প্রথম যে অপশন, সেই অপশনই একদম সঠিক। সেখানে কি বলা হয় যে একজন প্রেসিডেন্ট তিনি যখন 5 বছরের টার্ম শেষ হয়ে যায় তিনি আবার প্রেসিডেন্ট হতে পারেন অবশ্যই, কিন্তু একটা কনভেনশন রয়েছে যে 2 বারের বেশি যাতে তিনি না হন। আমরা যেমন আমাদের প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনিও 2 বছর, তিনিও 2 বার 2টো টার্ম তিনি প্রেসিডেন্ট ছিলেন। ওকে, তাহলে এই কনভেনশনটা হচ্ছে 2 বছর ম্যাক্সিমাম, যাতে সবাই প্রত্যেক প্রেসিডেন্ট তারা থাকেন, সেটি কনভেনশন। বাট আমাদের এরকম কোনো ব্যাপার নেই, যতবার খুশি প্রেসিডেন্ট হিসেবে তিনি নিযুক্ত হতে পারেন। ক্লিয়ার? তাহলে অপশন এ এখানে সঠিক। Which of the following statements is or are not true regarding interstate council? দেখো ইন্টারস্টেট কাউন্সিল আমরা জানি আমাদের যে আর্টিকেল 263 এই অনুযায়ী ইন্টারস্টেট কাউন্সিল তৈরি হয়েছে। এখানে সমস্ত যে স্টেট, সেই স্টেটের যারা হেড অর্থাৎ চিফ মিনিস্টার প্রত্যেকে থাকেন এবং প্রাইম মিনিস্টার তিনি ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান হন। এবং এখানে কে কে থাকেন? এখানে থাকেন প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টার, তার সাথে থাকেন যারা ইউনিয়ন টেরিটরিজ, সেই ইউনিয়ন টেরিটরিজের যেখানে চিফ মিনিস্টার আছে অথবা যারা অ্যাডমিনিস্ট্রেটর, প্রত্যেকে অ্যাডমিনিস্ট্রেটর থাকেন। ক্লিয়ার? তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা কি বলতে পারবো? ইট ইজ রিকোয়ার্ড টু মিট অ্যাট লিস্ট থ্রাইস এভরি ইয়ার। এখানে প্রথম যে অপশন সেটি একদম ঠিক, যে প্রত্যেক বছর 3 বার তারা মিটিং করার, সেখানে যাতে মিটিং হয়। ইট ইজ এস্টাবলিশড আন্ডার আর্টিকেল 265, অ্যাকচুয়ালি 265 না, এটি 263 অনুযায়ী এটিকে তৈরি করা হয়। তার মানে আমাদের বি অপশন ভুল। ডিসিশন অফ দ্য চেয়ারম্যান ইজ বাউন্ড বাই দ্য কনসেনসাস। চেয়ারম্যান হলেন প্রাইম মিনিস্টার, সেটি একদম বাউন্ড, মানে তিনি যা বলবেন সেটি শেষ। ডিসিশন অন অল কোয়েশ্চেন্স আর রিকোয়ার্ড টু বি টেকেন ইন কনসেনসাস। প্রত্যেকের যেই কোয়েশ্চেন থাকবে সেগুলোকে ধরতে হবে, সেগুলোকে নিয়ে ডিসকাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট, which among the following states has 2 houses, that is legislative assembly and legislative council? দেখো legislative assembly মানে কি? মানে হচ্ছে বিধানসভা। legislative council মানে কি? বিধান পরিষদ। এখন আমরা জানি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেখানে বিধান পরিষদ নেই, কিন্তু 1969 এর আগে পর্যন্ত বিধান পরিষদ ছিল, কিন্তু 1969 এই বিধান পরিষদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুলে দেওয়া হয়। এখন আমাদের যে স্টেটসগুলো রয়েছে, সেই স্টেটসগুলোর মধ্যে 28 স্টেটসের মধ্যে 6টি স্টেটসে এই বিধান পরিষদ আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ,
বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। তাহলে এই সমস্ত রাজ্যে আমরা বলতে পারি যে এখন আমাদের বিধান পরিষদ আছে। তাহলে এখানে যে অপশনগুলো আছে আমরা কি বলতে পারবো, দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো প্রত্যেক জায়গায় আছে, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল এই 6টি স্টেটসে রয়েছে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো এখন আপাতত এখানে বিহারে শুধুমাত্র লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। The provision of Article 368 of the Constitution of India as it stands today deals with Article 368 এর যে প্রভিশন রয়েছে সেখানে কি বলা হয়েছে, সেখানে আমাদের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাওয়ার সেটি দেওয়া হয়েছে। তাহলে পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, তার মানে আমাদের যে পাওয়ার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটি আছে আর্টিকেল 368 অনুযায়ী। লিস্ট 1 ইউনিয়ন লিস্ট ইন 7 শিডিউল কন্টেন্স হাউ মেনি আইটেমস। দেখো আমাদের যে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এই তিনটে লিস্ট আছে। প্রথম লিস্ট মানে হচ্ছে ইউনিয়ন লিস্ট, এই ইউনিয়ন লিস্টে কতগুলো আইটেমস আছে 100টি। স্টেট লিস্টে কতগুলি আইটেমস আছে 61। কনকারেন্ট লিস্টে কতগুলি আছে 52। এখানে আমাদের বলা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ লিস্ট 1 সেটি কত 100, এখানে কোনো অপশনই নেই, যেহেতু পুরনো কোয়েশ্চেন কোনো অপশন নেই। বাট এই মুহূর্তে 100টা আমাদের আইটেমস রয়েছে লিস্ট 1-এ। মিনিমাম হাউ মেনি ডেজ নোটিস ইজ রিকোয়ার্ড টু মুভ the resolution to remove the deputy chairman of the council of the states। দেখো কাউন্সিল অফ দ্য স্টেটস, কাউন্সিল অফ দ্য স্টেটস মানে কি, কাউন্সিল অফ দ্য স্টেটস মানে হলো রাজ্যসভা। রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান তাকে যদি রিমুভ করতে হয় তবে মিনিমাম কতদিনের আগে থেকে তাকে চিঠি দিতে হবে, সেটি কত নোটিশ দিতে হবে, সেটি হলো 14 days। দ্য প্রেসিডেন্ট নমিনেটস ড্যাশ অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্স টু দ্য লোকসভা। দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মেম্বারকে 2019-এর আগে পর্যন্ত নমিনেট করা যেত কোথায়, লোকসভাতে। কিন্তু 104 নম্বর যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই 104 নম্বর অ্যামেন্ডমেন্টে আমাদের 334 আর্টিকেলকে রদ করে দেওয়া হয় এবং এই 334 আর্টিকেল অনুযায়ী আমাদের দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বার তাদেরকে আর কোনো রকম রিপ্রেজেন্টেশন দেওয়া হয় না আমাদের লোকসভাতে। তেমনি আমাদের যে বিধানসভায় একজনকে দেওয়া হতো গভর্নরের মাধ্যমে, সেটিও বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? The Attorney General of India holds office during the pleasure of, দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি কার প্লেজারে তাকে অফিস হোল্ড করতে হয়, তিনি হলেন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল কি, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর্টিকেল 76 অনুযায়ী তিনি হলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লিগ্যাল অ্যাডভাইসার, অর্থাৎ সমস্ত লিগ্যাল যে প্রসিডিওর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নামে সেখানে তিনি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ক্লিয়ার? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড স্পেশাল প্রসিডিওর ফর, দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোথায় আমরা স্পেশাল প্রসিডিওর দেখতে পাই, ফাইন্যান্সিয়াল বিল, মানি বিলস, বোথ মানি বিলস অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিল। দেখো মানি বিলস, এই মানি বিলসের বেশ কিছু ইম্পর্টেন্স প্রভিশনস রয়েছে যেগুলো আমরা মেনলি আর্টিকেল 110-তে দেখতে পাই। সেখানে কি দেখতে পাই যে মানি বিল স্পিকার তিনি ডিসাইড করবেন যে কোন একটি বিল সেটি মানি বিল অর নট। আর মানি বিলে রাজ্যসভা সেরকম কোনো পাওয়ার থাকে না, বাট রাজ্যসভা রেকমেন্ড করতে পারে মানি বিলের কোনো রকম যদি চেঞ্জেস আনার হয়, কিন্তু লোকসভার সমস্ত এখানে দায়িত্ব থাকে এবং লোকসভা আলটিমেট নির্ধারণ করে যে কোনটি আমরা নেব কোনটি নেব না। ক্লিয়ার? তাহলে এই যে স্পেশাল প্রসিডিওর এগুলো আমরা কোথায় দেখতে পাই, মানি বিলে। আবার আমরা জয়েন্ট সিটিং দেখতে পাই না, মানে মানি বিলে যদি কোনো রকম প্রবলেম সৃষ্টি হয় তবে নো জয়েন্ট সিটিং মানে রাজ্যসভা লোকসভার কোনো রকম জয়েন্ট সেশন দেখতে পাই না। রাজ্যসভা ক্যান উইথহোল্ড মানি বিল ফর এ পিরিয়ড অফ, রাজ্যসভা কতদিনের জন্য ম্যাক্সিমাম মানি বিলকে উইথহোল্ড করতে পারে 14 দিনের জন্য, এবার রেকমেন্ডেশন পাঠাতে পারে লোকসভাতে, কিন্তু লোকসভা নিতেও পারে অথবা নাও নিতে পারে এই রাজ্যসভার মানি বিলের যে রেকমেন্ডেশনস। মানি বিল ক্যান বি ইনভ্যালিড বাই রাজ্যসভা, একদমই না, রাজ্যসভার কোনো পাওয়ার নেই। ইনভ্যালিড বাই বোথ হাউস অফ দ্য হাউস, এটিও না। রাজ্যসভা ক্যান রিজেক্ট দ্য বিল, একদম না, নান অফ দ্য অ্যাবভ। তার মানে মানি বিলের এখানে যে অপশনগুলো আছে কোনটিই নয়। The Rajya Sabha has 12 nominated members. They are nominated by the President from amongst the persons having special knowledge or practical experiences in, দেখো আমাদের যে রাজ্যসভা সেই রাজ্যসভায় 12 জন এমপি রয়েছেন যাদেরকে লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস এই সমস্ত জায়গা থেকে নমিনেট করা হয়। কে নমিনেট করেন? নমিনেট করেন প্রেসিডেন্ট। ক্লিয়ার? Council of the States can be suspended during session. Council of the States মানে কি? Council of the States মানে হচ্ছে রাজ্যসভা। এখানে যেটা বলা আছে Council of the States can be suspended during session
বাই প্রাইম মিনিস্টার, বাই স্পিকার অফ দ্য লোকসভা, বাই চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। দেখো আমরা জানি যে কাউন্সিল অফ দ্য স্টেটস বা রাজ্যসভার যিনি এক্স অফিসিও চেয়ারম্যান তিনি কে? তিনি হলেন ভাইস প্রেসিডেন্ট। এখন তিনি এক্স অফিস চেয়ারম্যান, তাহলে আমরা বলতে পারবো দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তিনি একমাত্র যে কাউন্সিল অফ দ্য স্টেটস বা রাজ্যসভার সেশনকে মুলতবি করতে পারেন বা সাসপেন্ড করতে পারেন। Which one of the following authorities is competent to seek the advisory opinion of the Supreme Court of India? কে আমাদের ইন্ডিয়ান যে সিস্টেম রয়েছে সেখানে অ্যাডভাইসারি ওপিনিয়ন মানে অ্যাডভাইস নিতে পারে সুপ্রিম কোর্ট থেকে? তিনি একমাত্র প্রেসিডেন্ট। তিনি একমাত্র প্রেসিডেন্ট। ওকে, তিনি একমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি বলবো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি অ্যাডভাইস তিনি সিক করতে পারেন, চাইতে পারেন। নেক্সট, দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য গভর্নর আর সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই। দেখো অর্ডিন্যান্স কোন একটি বিধানসভার সেশন, সেই বিধানসভার সেশন যখন চলছে না সেই অবস্থায় গভর্নর যদি কোনো একটি অর্ডিন্যান্স তিনি পাশ করেন তবে সেটিকে অ্যাপ্রুভ করতে হবে কার দ্বারা? সেটিকে অ্যাপ্রুভ করতে হবে সেই স্টেট লেজিসলেচারের যারা, সেই স্টেট লেজিসলেচার তার দ্বারা মানে বিধানসভার দ্বারা। ক্লিয়ার? If the governor wishes to relinquish the office before the expiry of his term, he may address his resignation. Governor of state, কোন একটি স্টেটের গভর্নর তিনি যদি তার পদ থেকে বিরতি চান অথবা তিনি নিজে রিজাইন দিতে চান তবে তিনি কোথায় কার কাছে সেটি রিজাইন দেবেন? একমাত্র তিনি প্রেসিডেন্টের কাছে দেবেন রেজিগনেশন লেটার। The power to grant pardon, reprieve or remissions of punishments under Article 72 in exercise by the President of India on the advice of the Prime Minister on his own as head of the union আর কি? On the advice of the Council of Ministers in consultation with the Prime Minister who tenders his opinion on the advice of the cabinet. দেখো এখানে যেটি বলা হয়েছে the power of the grant pardons, reprieve, remissions or punishment under Article 72 অর্থাৎ 72 আর্টিকেলে পার্ডন, রিপ্রাইভ, রেমিশন এই সমস্ত কিছু প্রেসিডেন্টের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট এক্সারসাইজ করেন, কিন্তু এখানে তিনি প্রাইম মিনিস্টার তার কনসালটেশন তিনি নেন। কিন্তু ইন কনসালটেশন উইথ প্রাইম মিনিস্টার হু টেন্ডার্স হিজ ওপিনিয়ন অন দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, অর্থাৎ ক্যাবিনেট যে মিনিস্ট্রি রয়েছে তার মাধ্যমে তাদের যে কনসালটেশন সেটি প্রাইম মিনিস্টারের থ্রুতে প্রেসিডেন্টকে দিতে দেখি। কোন আর্টিকেল অনুযায়ী? 72 আর্টিকেল অনুযায়ী। দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইজ, অনেকবার বললাম যে কোনো একটি সেশন অর্থাৎ লোকসভা যদি কোনো সেশন না চলে সেই অবস্থায় যদি প্রেসিডেন্ট কোনো একটি অর্ডিন্যান্স পাস করেন তবে সেটি কোন আর্টিকেল অনুযায়ী হয়? সেটি কোন পাওয়ার অনুযায়ী? সেটি লেজিসলেটিভ পাওয়ার অনুযায়ী। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ, লেজিসলেটিভ নানান যে পাওয়ারগুলো রয়েছে তার মধ্যে আমরা বলতে পারবো লেজিসলেটিভ পাওয়ার অনুযায়ী তিনি অর্ডিন্যান্স পাস করেন। দ্য প্রেসিডেন্টস রুল আন্ডার আর্টিকেল 356 রিমেন্স ভ্যালিড ইন দ্য স্টেট ফর দ্য ম্যাক্সিমাম পিরিয়ড। আমরা জানি আমাদের তিনটি এমার্জেন্সি রয়েছে, সেটিকে 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি যেটিকে আমরা প্রেসিডেন্ট রুল বলতে পারি, অথবা 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখন এই 356 এর কথা বলা হয়েছে যেটি ম্যাক্সিমাম পিরিয়ড কত দিনের জন্য চলতে পারে? সেটি হচ্ছে ম্যাক্সিমাম 6 মান্থস, অর্থাৎ 6 মান্থসের পর আবার সেটিকে অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্টে। In the event of the occurrence of vacancies in the office of both the President and the Vice President of India, who among the following shall discharge the functions of the President till new President is elected? দেখো প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট যদি না থাকেন তবে তার যে পোস্ট সেই পোস্ট কে হোল্ড করবেন? তিনি একমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি হোল্ড করবেন। Who among the following holds his or her office at the pleasure of the President? প্রেসিডেন্টের প্লেজারে কে তিনি তার পোস্ট হোল্ড করেন? তিনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, তিনি তাহলে কে? তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট, পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্র্যান্ট পার্ডন এটসেট্রা এন্ড টু সাসপেন্ড, রেম্ট অর কমিউট সেন্টেন্স ইন সার্টেন কেসেস আর স্ট্যাচুটরি পাওয়ার। দেখো স্ট্যাচুটরি পাওয়ার মানে কি? স্ট্যাচুটরি পাওয়ার মানে হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে এই পাওয়ার দেওয়া হয়েছে কাকে? গভর্নরকে। কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 160 অনুযায়ী পার্ডন করা, রেসপাইট, রিপ্রাইভ, রেমিশন সেগুলো অ্যাপ্লাই করার পাওয়ার কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 161 অনুযায়ী গভর্নরকে দেওয়া হয়েছে। অল ম্যাটার্স রিলেটিং টু দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইনক্লুডিং এনি ইলেকশন পিটিশন শ্যাল বি ইনকোয়ার্ড ইনটু বাই। দেখো এখানে যে ভাইস প্রেসিডেন্ট তার যে ইলেকশন এবং সমস্ত কিছু পিটিশন আমরা কোথায়? অল ম্যাটার্স রিলেটিং টু দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইনক্লুডিং এনি ইলেকশন পিটিশন শ্যাল বি ইনকোয়ার্ড ইনটু বাই।
কে এনকোয়ারি করে? ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য যে ইলেকশন হয় তার যে পিটিশন হয়, কেউ যদি পিটিশন করে সেগুলো এনকোয়ারি কে করেন? সেগুলো এনকোয়ারি করে একমাত্র সুপ্রিম কোর্ট। ওকে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসক্রাইবস পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট টু ইস্যু অর্ডিন্যান্সেস? প্রেসিডেন্ট আর্টিকেল 1, 2, 3 অনুযায়ী অর্ডিন্যান্স ইস্যু করেন যখন যে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ লোকসভা অথবা রাজ্যসভা সেশনে থাকে না সেই সময়। কিন্তু আমরা জানি যে পার্লামেন্ট যখন স্টার্ট হয় তা 6 সপ্তাহের মধ্যে 6 উইকসের মধ্যে এই যে অর্ডিন্যান্স এটিকে পাস করাতে হবে। দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম হ্যাজ গেইন কারেন্টলি হবে ইন ইন্ডিয়া ইন, দেখো 1960, 80, 1990, 1970, 1980s এর দিকে আমরা জানি সেই সময় বেশ গুরুত্বপূর্ণ যে কেসগুলো চলছিল, কেশবানন্দ ভারতী কেস অথবা তার আগে ইন্দিরা গান্ধীর সময় 1971 এর যেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368 সেই সমস্ত কিছু হচ্ছিল, এবং সুপ্রিম কোর্ট খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়েছিল। জুডিশিয়াল অ্যাক্টিভিজম আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই। কেন? কারণ বেসিক স্ট্রাকচার আর ফান্ডামেন্টাল রাইটস এই সমস্ত কিছু যাতে ইনট্যাক্ট থাকে, বেসিক স্ট্রাকচার তার সাথে যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস যাতে ইনট্যাক্ট থাকে, এই বেসিক স্ট্রাকচার আর ফান্ডামেন্টাল রাইট ইনট্যাক্ট রাখার জন্য খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়েছিল সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? কত সালে? 1980s এর দিকে। দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ চ্যালেঞ্জড ইন দ্য কেস অফ, দেখো প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কত সালে হয়? 1951, যেখানে জামিনদারি সিস্টেম, ল্যান্ড রিফর্ম এই সমস্ত কিছু আমরা দেখতে পাই, যেখানে 31A, 31B, 9 শিডিউল এই সমস্ত কিছু অ্যাড করতে দেখি, এবং এগুলো নিয়ে চ্যালেঞ্জ, সেটি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ, সেটি কোন কেসে আমরা দেখতে পাই? সেটি হলো শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কত সালে? 1951। ওকে, 1951। আমরা এই সমস্ত যেই কেসগুলো রয়েছে এগুলো নিয়ে পরে আলাদা কোনো ক্লাস স্টাডি করব। নেক্সট, দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, ইট ইজ প্রিজার্ভড বাই। কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল আমাদের ইন্ডিয়ান ল্যান্ডের, এটি প্রিজার্ভ, এটি সংরক্ষণ হয়েছে কার মাধ্যমে? এটি সংরক্ষণ হয়েছে একমাত্র সুপ্রিম কোর্টের মাধ্যমে। সুপ্রিম কোর্ট আমাদের কনস্টিটিউশনের ধারক এবং বাহক, কনস্টিটিউশন রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। দ্য প্রেজেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড বাই, প্রেজেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস, দেখো প্রেজেন্ট যে আমাদের টোটাল জাজ রয়েছেন কত? টোটাল 34 জন, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 33 জন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। এটি 2019 সালের যে সুপ্রিম কোর্ট অর্ডার, সেই সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী, তাহলে সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী আমরা বলতে পারি। আর এটি কার মাধ্যমে? এটি পার্লামেন্টের মাধ্যমে হয়। এখানে যে অপশনগুলো আছে সেগুলো একটু পুরনো, এখন আমাদের 2019-এ এটি চেঞ্জ হয়েছে, এবং আমরা বলতে পারবো এখন ম্যাক্সিমাম স্ট্রেংথ 34। Who expressed the view that Supreme Court of India has more powers than any other Supreme Court in any part of the world? আমাদের যে সুপ্রিম কোর্ট তার পাওয়ার পৃথিবীর যে কোনো দেশের সুপ্রিম কোর্টের পাওয়ার থেকে বেশি, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন এ কৃষ্ণ আয়ার। The Supreme Court struck down a part of the preventive detention এর একটি পার্ট, একটি অংশকে ইনভ্যালিড করে দেয়, স্ট্রাক ডাউন করে দেয়। কোন কেসে? সেটি ছিল গোপালন কেসে। Provision of Article 73, that is the extent of executive power of the Union, confers upon the Union which of the following phenomenon? Power, jurisdictions, constituent authority and power, right authority and jurisdictions, inherent power, authority and jurisdiction. দেখো আর্টিকেল 73 অনুযায়ী পার্লামেন্টের যে সমস্ত রুলস, সেই রুলসকে কে অ্যাপ্লাই করে? এক্সিকিউটিভ, ইউনিয়ন গভর্নমেন্টের। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো which of the following phenomenon, সেটি কি? right, authority and jurisdictions. High Court judges in India are appointed, High Court judge তাদের ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট দেন কে? এক্সক্লুসিভলি বাই দ্য কলিজিয়াম অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে এক্সক্লুসিভ কলিজিয়াম থাকে, সেই কলিজিয়াম, সেখানে তার মাধ্যমে হাইকোর্ট জাজ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। A jurist can be appointed in
হুইচ অফ দ্য কোর্ট বিলো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন কোর্টে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, স্পেশাল কোর্ট, এখানে জুরিস্ট। জুরিস্ট মানে কি? জুরিস্ট মানে হচ্ছে স্পেশাল নলেজ রয়েছে লয়ের, লিগাল ম্যাটারের। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো যে সুপ্রিম কোর্ট অথবা হাই কোর্ট এই বোথ কোর্টে জুরিস্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে। Who is to decide whether any matter is a matter where the governor has to act in his discretion? কে ঠিক করেন যে গভর্নর তার নিজের ইচ্ছে মতো কোনো একটি কাজ করবেন? দ্য প্রাইম মিনিস্টার, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য হাই কোর্ট অফ দ্য কনসার্ন স্টেট। আর কি? দ্য গভর্নর। দেখো, দ্য হাই কোর্ট অফ দ্য কনসার্ন স্টেট, প্রত্যেক যে স্টেটের গভর্নর, সেখানে যেই হাইকোর্ট যার জিউরিসডিকশনস রয়েছে সেই হাইকোর্ট ঠিক করে গভর্নরের যে ডিসক্রিপশনস, নিজের ইচ্ছে মতো কাজ, সেই কাজটিকে। After the judgment of the Minerva Mills versus Union of India, the provisions of Article 31C means, দেখো এখানে 31C, এখানে যে অপশনগুলো আছে আমরা যদি দেখি, all directive principles supersede fundamental rights, no directive principles can supersede fundamental rights, the directive principles contained in Article 39A supersede the fundamental rights, আর আছে the directive principles contained in Article 39BC supersede the fundamental rights। এখানে যেটা বলা হয়েছে যে মিনার্ভা মিল কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেখানে 31C তে যেটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস কন্টেন্ট ইন আর্টিকেল 39BC, মানে 39BC, এই 39BC এর যেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল সেটি সুপারসিড করতে পারে কাকে? 31C কে। 31C কে, এগুলো আমরা ডিটেলসে কোনো একটা ক্লাসে আলোচনা করব। ওকে, বেশ অনেকটা সময় ধরে আলোচনা করা যাবে। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। Provisions relating to fundamental duties cannot be enforced by writs. They can only be promoted by constitutional methods, but they can be used to interpret ambiguous status. In which of the following cases was the principle enunciated? দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস এগুলোকে আমরা কোনো কোর্টের মাধ্যমে এনফোর্স করতে পারি না। তার মানে কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসকে আমরা এনফোর্স করতে পারি না। এগুলো আমাদের এথিক্যাল ভ্যালু, যার মাধ্যমে আমরা সেই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি। মানে পিপল অফ ইন্ডিয়া কোন কেসে এই যে স্টেটমেন্ট এটি দেওয়া হয়েছিল, এটি হেডমাস্টার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1951 এই কেসে দেওয়া হয়েছিল। এগুলো নিয়ে আমরা কোন একটি ক্লাসে আলোচনা করব। Which of the following sections of the Indian Penal Code has been declared unconstitutional by the Supreme Court of India? Supreme Court of India Indian Penal Code এর কোন আর্টিকেলকে না কোন সেকশনকে ইনভ্যালিড করেন? 303 এই যে আর্টিকেল, এই যে সেকশন, এই সেকশনকে, যেখানে কি ছিল, যেখানে ডেথ পেনাল্টির একটি ব্যাপার ছিল, এবং ডেথ পেনাল্টির এই পুরো যে সেকশন এটিকে স্ট্রাক ডাউন করা হয়। The power to issue appropriate writs for enforcement of the rights conferred by Part 3 of the Constitution of India may be given to any other court to exercise within the local limits of its jurisdictions by, দেখো আমরা জানি আর্টিকেল 32, আর্টিকেল 2 to 6, আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট, আর্টিকেল 2 to 6 অনুযায়ী হাইকোর্ট এই রিটস অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ফান্ডামেন্টাল রাইটস না পেলে সেই সমস্ত রিটস অ্যাপ্লাই করতে পারে। কিন্তু নিচের যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টগুলোকে এই সেম লোকাল জায়গায় রিটসগুলো অ্যাপ্লাই করার পাওয়ার দেওয়া যেতে পারে কার দ্বারা? অপশনগুলো যদি দেখি, এক্সারসাইজ অফ লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য পার্লামেন্ট, আর কি আছে? promulgating of an ordinances, passing a resolution in both the houses, parliament in consultation with the supreme court। দেখো, পার্লামেন্ট যদি কোন রকম ল, কোন রকম রুলস পাস করে, তবে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ছাড়াও আরো অন্যান্য কোর্ট তারাও এই রিটস অ্যাপ্লাই করতে পারবে। UPSC submits an annual report on its work। UPSC কাকে তার রিপোর্ট অ্যানুয়ালি সাবমিট করে? দ্য প্রেসিডেন্টকে। The chief election commissioner is appointed by the president। প্রেসিডেন্টের মাধ্যমে তিনি অ্যাপয়েন্ট হন। ফাইন্যান্স কমিশন কোন আর্টিকেলে আছে? 280 আর্টিকেলে আছে। ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এই ফাইন্যান্স কমিশন প্রত্যেক কত বছর পর পর তিনি এটিকে স্টার্ট করেন, তৈরি করেন? 5 বছর পর পর। The vote value of the voters in the president election in India are based on the population count of the respective state for the year। এই ভোটিং সিস্টেম আমরা জানি যে 1971 এর যে ডেলিমিনেশন কমিশন 1976 রিপোর্ট 1971 এর ডেলিমিনেশন কমিশন, এর দ্বারা এই ভোটিং সিস্টেমের যেই পপুলেশন কাউন্ট সেটি করা হয়। ওকে,
আর্টিকেল 340 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ আর্টিকেল 340 এটি আমরা কি ডিল করতে দেখি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি রিলেটেড কমিশন আমরা দেখতে পাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস দ্য ইউপিএসসি হ্যাজ টু সার্ভ অনলি সিলেক্টেড স্টেটস ইন্টারনেশনস ইউনিয়ন টেরিটরিজ ডিপেন্ডস অন প্রেসিডেন্টস উইল দেখো ইউপিএসসি তার দ্বারা আইএস আইপিএস আইএফএস আরও যে নানান পোস্টগুলো রয়েছে এগুলো প্যান ইন্ডিয়া কোনো স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট নানান জায়গায় কাজ করতে দেখি প্রেসিডেন্টের ইচ্ছে অনুযায়ী ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি এটি পলিটিক্যাল বডি একদম না নন পলিটিক্যাল বডি একদমই না স্ট্যাচুটরি বডি মানে কি পার্লামেন্টের মাধ্যমে এটি তৈরি হয়েছে একদম না ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটি মেনলি একটি এক্সিকিউটিভ বডি এই এক্সিকিউটিভ বডি এটি তৈরি করা হয়েছিল ইএক্সি 1952 তে প্ল্যানিং কমিশনকে হেল্প করার জন্য ওকে কিন্তু আমরা পরবর্তীকালে 2015 সালে নীতি আয়োগ তৈরি হতে দেখি এখন যেটি মেনলি আমাদের এই সমস্ত কাজ করছে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ স্টেট ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস একজন চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যানকে রিমুভ করতে পারেন একমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একমাত্র ক্লিয়ার Under Article 321 of the Constitution of India, the power to extend functions of the Union Public Service Commission has been vested. দেখো Union Public Service Commission অথবা UPSC যে পাওয়ার Article 321 অনুযায়ী সেটাকে এক্সটেন্ড করা যায় কে করতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্ট চেয়ারম্যান অফ দ্য কমিশন মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স সেটি পার্লামেন্টের যে ল সেই ল এর মাধ্যমে করা যায় অর্থাৎ স্ট্যাচুটরি সিস্টেমের মাধ্যমে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারবো যে পার্লামেন্ট সেটাকে এক্সটেন্ড করতে পারে ওকে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট দিন আমরা 2018 তে যে ইন্ডিয়ান পলিটি প্রশ্নগুলো মেন্সে এসেছিল সেগুলো নিয়ে আসছি